5 আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মবের রাজনীতি চালু করা হয়েছিল। বিগত সময়গুলোর যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, অনেকগুলা আমরা অবসান ঘটিয়ে নতুন রাজনীতির সূচনা ঘটিয়েছি ক্যাম্পাসগুলোতে। বিগত 50 বছরে কোনো একটা সংগঠন, আমার কাছে মনে হয় না যে সংগঠনের নিজের নেতাকর্মীদের বিরুদ্ধে এতটা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, যে এখানে সত্যের পরাজয় ঘটেছে, মিথ্যা জয়ী হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি শিপনের কাছে। শিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। শিপন, যেটি হচ্ছে সম্প্রতি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, আমরা দেখলাম যে সেখানে আসলে ছাত্রদল সেই নির্বাচনে খুব একটা ভালো করতে পারেনি। ভালো কি বলা চলে যে অনেকই খারাপ হয়েছে ফলাফল। তো এর পেছনে কারণ কি? এবং একটা অভিযোগ উঠছে যে আপনারা যথাযথ প্রস্তুতি নেননি, তফসিলের একদম ইমিডিয়েট আগে আপনারা হচ্ছে প্যানেল ঘোষণা করেছেন। সব মিলিয়ে আপনারা কি মানে কারণগুলো খুঁজে পেয়েছেন? দেখেন, আমরা ডাকসু নির্বাচন, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, তো স্বাভাবিকতা আমরা যেটা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ফলাফল, সেই ফলাফলটি নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা সব কিছুই আছে। এবং যেহেতু আমরা আমাদের পরাজয় হয়েছে, যে ফলাফল ঘোষিত হয়েছে, তো এই জায়গাগুলোতে কেন এরকম ফলাফল হলো? তো আসলে যদি বলি যে আমরা পরাজিত হয়েছি, সত্যিকার অর্থে আমি এটি বলতে নারাজ যে আসলে আমরা পরাজিত হয়েছি। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে সত্যের বিপরীতে মিথ্যা জয়ী হয়েছে। কেন এই কথাটি বলছি? দেখেন, 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি, মানে আমরা যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করে যে রাজনীতি হওয়া দরকার ছিল, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়নি। কেন হয়নি? কারণ সেটিকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যাতে আগামী এই যে ডাকসু নির্বাচনটা হয়ে গেল, সেই ডাকসু নির্বাচনে ভালো ফলাফল অর্জন না করতে পারে সেই লক্ষ্যে। কিভাবে এটি করা হয়েছে? প্রথমে এটি করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরে যে প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রশাসন একদম পরিকল্পিতভাবে এমন একটি পরিবেশ বিশ্ববিদ্যালয়ে তারা তৈরি করে রেখেছিল, যেখানে আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা অনুযায়ী যে ধরনের কার্যক্রম বা মত প্রকাশের যে স্বাধীনতা থাকা প্রয়োজন ছিল, সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার যেটি দরকার ছিল সকলের জন্য, সেটি কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে। এবং সেটি তারা খুব পরিকল্পিতভাবে, আমার কাছে মনে হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের কাছে মনে হয়েছে তারা একদম পরিকল্পিতভাবে এটি করেছে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে জয়ী না হতে পারে। এবং একই সাথে আমি যে কথাটি বলছিলাম যে এখানে হচ্ছে সত্যের পরাজয় ঘটেছে। দেখেন, 5 আগস্টের পর থেকে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে খুব পরিকল্পিতভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি ডাকসু নির্বাচনে জয়ী হয়, তারা গেস্ট রুম, গণরুম ফিরিয়ে আনবে, শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন চালাবে। এই যে একটা মিথ্যা প্রোপাগান্ডামূলক ক্যাম্পেইন, এটা তো মিথ্যা ছিল। তো এই মিথ্যা ক্যাম্পেইনটা চালানো হয়েছে কিন্তু আমাদেরকে পরাজিত করে। যেহেতু বাংলাদেশে আমরা প্রায় দীর্ঘ 2 দশকের বেশি সময় আমরা বাংলাদেশের জাতীয় রাজনীতি, যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যেভাবে বলা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আমরা কিন্তু সেই ক্ষমতার বাইরে। এবং এই দীর্ঘ 1.5 দশকের যে লড়াই, সেই লড়াই সংগ্রামে সেই গেস্ট রুম, সেই গণরুম, সেই নিপীড়নমূলক রাজনীতির সবথেকে বেশি এই অপরাজনীতির শিকার কিন্তু আমরা হয়েছি। তারপরেও 5 আগস্টের পরে কিন্তু একদম পরিকল্পিতভাবে একটা ক্যাম্পেইন চালু করা হয়েছে। এবং আপনি দেখবেন এখনও সেই ক্যাম্পেইনটা জাতীয় রাজনীতিতে, বিএনপির ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চালানো হচ্ছে, যে বিএনপির যদি জাতীয় রাজনীতিতে ক্ষমতায় আসে তাহলে এই সমস্যাগুলো হতে পারে, বিভিন্নভাবে চাঁদাবাজ, দখলবাজ বা নানান ধরনের যে ধরনের অপরাজনীতির কথা। কিন্তু আপনি দেখেন যে এই ক্যাম্পেইনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 1 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে একজন শিক্ষার্থী কিন্তু মত প্রকাশে বাধা প্রদান করা হয়নি, কোনোভাবে কেউ আক্রান্ত হয়নি। তারপরেও সেই দায়টা আমাদের উপর পরিকল্পিতভাবে চাপানো হয়েছে। এর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাযোগ রয়েছে, একই সাথে মিডিয়ারও একটা বড় ভূমিকা রয়েছে। যে বিগত দিনের যে অপরাজনীতিকে আমাদের উপর যে টেনে আনা হয়েছে,
সেখানে আমার কাছে মনে হচ্ছে গণমাধ্যম আরও সচেতন ভূমিকা পালন করতে পারে। তো সেই জায়গা তো আমাদের কাছে মনে হচ্ছে এখানেও একটা নিরপেক্ষতার অভাব ছিল। তো সার্বিক দিক মিলিয়ে আমাদেরকে এক এক প্রকার জোরপূর্বকভাবে এই পরাজয়টা নিশ্চিত করা হয়েছে সব দিক মিলিয়ে। না, সব মিলিয়ে আপনি যেটি বললেন যে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আপনারা এক বছর কি সেটা কাউন্টার ন্যারেটিভ আপনারা স্টাবলিশ কেন করতে পারলেন না? সেই সঙ্গে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কথা আমি বলছি না, বাংলাদেশে তো কিছু কিছু জায়গায় তো আসলেই তো বিএনপির অনেক নেতাকর্মী অথবা যুবদল অন্যান্য দলের অনেক নেতাকর্মীর নানা ধরনের অনিয়ম, তারপরে চাঁদাবাজির ঘটনা সামনে আসে, তো সেইটির কি একটা প্রভাব এখানে পড়ে? হ্যাঁ, এটা সামগ্রিকভাবে আপনি বলতে পারেন যে বাংলাদেশের একটা রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চালু আছে। তো এখন দেখেন যে সংস্কৃতির যে পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতি বলেন, সামাজিক সংস্কৃতি যেটাই বলেন, সংস্কৃতির পরিবর্তন কিন্তু রাতারাতি সম্ভব না। বাংলাদেশে বিগত ১.৫ দশক বা ২ দশক ধরে বা স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিগত ৫০ বছর ধরে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি চালু ছিল, হঠাৎ করে কিন্তু আমরা অনেকের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি রাতারাতি পরিবর্তন ঘটানোর। তো আসলে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার। তা আমরা কিন্তু সেই রাষ্ট্রীয় ক্ষমতার জায়গায় নেই। তো আমাদের জায়গা থেকে যেটা করণীয় ছিল, আপনি দেখেন যে ৫ই আগস্টের পরপরই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বারবার একটি ঘোষণা বা সে বারবার একটি কথা বলেছে, দেখেন রাজনীতি মানে এখানে আপনার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। আমার আচার আচরণ, আমার চলাফেরা, কথাবার্তা সব কিছুর পরিবর্তন ঘটাতে হবে। এখন এটি যখন আপনি পরিবর্তন ঘটাতে যাবেন বড় পরিসরে, একদম রাষ্ট্রীয় পরিসরে জনগণের মধ্যে যখন ঘটাতে যাবেন, তখন কিন্তু আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। রাষ্ট্রযন্ত্রের ব্যবহারটা সে ইতিবাচকভাবে ঘটাতে হবে। সেটি কিন্তু আমরা সেই ক্ষমতার জায়গায় নাই। আমরা যেটি করতে পেরেছি সেটি হচ্ছে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি। আমাদের এখতিয়ার বা আপনি যদি বলেন সংগঠন হিসেবে যে ধরনের এখতিয়ার আমার কাছে আছে, যেটা আমার করণীয়, হ্যাঁ আপনি বলতে পারেন যে বিএনপির অনেক নেতাকর্মীর নামে নানান ধরনের অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে বিএনপি কোন ধরনের স্টেপ নিয়েছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমার কাছে মনে হয় না বিগত ১ বছরে বিএনপি যে ধরনের তার সংগঠনের মধ্যে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, বিগত ৫০ বছরে কোনো একটা সংগঠন আমার কাছে মনে হয় না যে এত সংগঠনের নিজের নেতাকর্মীদের বিরুদ্ধে এতটা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কিন্তু সেই ইতিবাচক যে কর্মকাণ্ড সেটিকে আমরা উৎসাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এখন আমি যেটি বললাম যে বিগত ৫০ বছরের যে রাজনৈতিক সংস্কৃতি সেটি কিন্তু রাতারাতি ১ বছরে পরিবর্তন করা সম্ভব না। এর জন্য যেটি দরকার ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার, এবং সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার জনগণের যে এই সামাজিক রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে ইতিবাচক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাতে পারবে। তখনই কিন্তু এই ধরনের ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি চালু হবে। তার আগে কিন্তু এটি সম্ভব না। আপনারা কি শিক্ষার্থীদের কাছে যেতে পেরেছেন? মানে আপনাদের যারা প্রার্থী ছিল, আমি যদি বলি একদম মানে এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, তারাও কিন্তু বলছে যে মানে ছাত্র দলের যথেষ্ট প্রস্তুতির ঘাটতি ছিল। আপনারা তফসিল ঘোষণার একদম আগ মুহূর্তে আপনারা প্যানেল ঘোষণা করেছেন, এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এই যে নির্বাচনে যাবেন কি যাবেন না, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব কি আপনাদের ছিল? সেই সঙ্গে এই যে ২০ দিনে আপনারা মানে যারা জয়ী হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি তারা ১ বছর ধরে কাজ করছে অথবা দীর্ঘ সময় ধরে তারা কাজ করছে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি তো একদমই সেই তুলনায়। আপনি যে কথা, আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম যে আসলে আমাদেরকে নির্বাচনে আমরা যাতে পরাজয় বরণ করি সেই ধরনের একটা পরিকল্পনা মাফিক এক ধরনের প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসন করে রেখেছিল। আমি কেন এই কথাটি বারবার বলছি, দেখেন এই যে আপনি বলছেন যে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পেরেছি কিনা, ৫ই আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মবের রাজনীতি চালু করা হয়েছিল। আপনি দেখবেন আমরা যখনই শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি তখনই নানানভাবে নানা অছিলায় নানান ধরনের অজুহাতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় লুকিয়ে এবং খুবই বন্যচোরাভাবে সাধারণ শিক্ষার্থীর আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় একটি মব পরিস্থিতি তৈরি করেছে এবং এটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেরকম একটি ভীতি ছড়ানো হয়েছে, একই সাথে আমরা যে ইতিবাচক রাজনীতির যে পদক্ষেপ যখনই গ্রহণ করতে গিয়েছি
ঠিক তখনই এই ধরনের মব পরিস্থিতি তৈরি করা হয়েছে। এবং এই পরিস্থিতির কারণে আমরা কিন্তু অনেক সময় এই শিক্ষার্থীদের কাছে যাওয়ার যে পরিবেশটা দরকার ছিল, এবং এই জন্য আমি বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে একটি বড় দায় রয়েছে। তারা পরিকল্পিতভাবে আমরা যাতে শিক্ষার্থীদের কাছে না যেতে পারি, এই লক্ষ্যে এই মব পরিস্থিতির বিপরীতে যে ধরনের পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা দরকার ছিল, সেটি কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেকের বেশি শিক্ষার্থী হলে থাকে। সেই হলগুলোতে এক প্রকার আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যেখানে আপনি বলতেছেন যে তারা 1 বছর ধরে যারা জয়ী হয়েছে তারা কাজ করেছে। হ্যাঁ, তারা কাজ করেছে কিভাবে? তারা তাদের বন্য মানে নিজেদের যে আত্মপরিচয় সেটিকে লুকিয়ে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আড়ালে কাজ করেছে। আবার একই সাথে সাধারণ শিক্ষার্থীর বেশি আমরা যাতে কাজ না করতে পারি সে লক্ষ্যে তারা প্রতিনিয়ত একটা মব পরিস্থিতি তৈরি করে রেখেছে। এই যে শিক্ষার্থীদের কাছাকাছি না যেতে দেওয়া আমাদেরকে, এটি কিন্তু আমাদেরকে এই শিক্ষার্থীদের কাছে আমাদের যে ইতিবাচক রাজনীতি বার্তা সেটি কিন্তু আমাদের পৌঁছাতে তারা বাধাগ্রস্ত করেছে। এবং এটি আমাদের ফলাফল খারাপ হওয়ার একটা অন্যতম কারণ, যে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদেরকে পৌঁছাতে দেওয়া হয়নি। তো আমাদের কাছে মনে হয়েছে সেই পৌঁছাতে না দেওয়ার কারণে এই যে 20 দিন আমরা কিন্তু ডাকসুর তফসিল ঘোষণা হওয়ার পরে এবং আমাদের প্রার্থিতা বাছাইয়ের পরে মাত্র 15 থেকে 20 দিন কিন্তু আমরা যদি বলেন তাহলে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছি। তো এই 20 দিনের যে ফলাফল আপনি শুধু একবার চিন্তা করেন, এই 20 দিনের ফলাফল এটা যদি আমরা 1 বছর এই সুযোগটা আমাদেরকে দেয়া হতো, বা আমরা যে সুযোগটার জন্য চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি প্রশাসনের পক্ষ থেকে, যদি এই ধরনের ইতিবাচক মনোভাব সকলের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি নিশ্চিত করা হতো, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই ফলাফলটা আমাদের পক্ষেই আসতো। এবং এই কারণে প্রশাসন যে নিরপেক্ষ না, এবং তারা যে পরিকল্পিতভাবে চেয়েছে যে এখানে একটা সংগঠন বিজয়ী হোক, কারণ এটার আরও অনেকগুলো কারণ আছে। আপনি দেখেন এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পরে তারা হলগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি করেছে। ছাত্র প্রতিনিধি কীভাবে নির্বাচিত করেছে? তারা জানতো যে এখানে কারা এই আজকে যারা জয়ী হয়েছে ঠিক তাদেরকেই কিন্তু তারা 5 আগস্টের পরে ছাত্র প্রতিনিধি নির্বাচন করেছিল। তার মানে এই প্রশাসনের সাথে কিন্তু এই শিবিরের একটা যোগসাযোগ ছিল। আমরা এখানে শিক্ষার্থীদের, আমি প্রথমে একটি কথা বলেছি যে এখানে সত্যের পরাজয় ঘটেছে, মিথ্যা জয়ী হয়েছে। শিক্ষার্থীদের কাছে আমাদেরকে মিথ্যার আবরণে এমনভাবে তাদেরকে বিভ্রান্ত করে রাখা হয়েছে যে তাদের কাছে বারবার একটি মেসেজ পৌঁছানোর চেষ্টা করা হয়েছে যে আমরা জয়ী হলে এক ধরনের নেতিবাচক রাজনীতি, বিশেষ করে গেস্ট রুম, গণরুম, যে রাজনীতি কখনো রাজনীতিই ছিল না, যেটি আমরা সবসময় যে রাজনীতির বিরুদ্ধে আমাদের ফাইটটাই ছিল কিন্তু এই অপরাজনীতির বিরুদ্ধে, সেই রাজনীতির দায় আমাদের উপর পরিকল্পিতভাবে চাপানো হয়েছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ধরনের সচেতন কার্যক্রম থাকা দরকার ছিল, সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করার কথা ছিল, সেটি তারা না করে উল্টো তারা একটি পক্ষকে বিশেষ সুবিধা দিয়েছে। এবং সেই বিশেষ সুবিধার মাধ্যমে ছাত্রদের কাছ থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব বা বিভাজন তৈরি করে রাখা হয়েছে। এবং এই বিভাজনটা, এই যে ফলাফল, সেটি নিশ্চিত করতে কিন্তু এক ধরনের বড় ভূমিকা পালন করে। কিন্তু আপনারা তো শুরু থেকেই 5 আগস্টের পর থেকেই আপনারা বলছিলেন, অথবা আপনারা যে আপনাদের যে তফসিল ঘোষণা করেছেন, সেই আমরা তফসিলেও দেখেছি যে সেখানে আপনারা বলেছেন যে গেস্ট রুম অথবা গণরুম জোর করে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া, এইগুলো একদম চিরতরে নিষিদ্ধ করবেন আপনারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই কথার উপরে শিক্ষার্থীরা কেন আশ্বস্ত হতে পারেনি? ঘটনা হচ্ছে, আপনি একটি পরিবেশে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 আগস্টের পরের একটি পরিবেশের সাথে আমরা একদম একটি ভিন্ন পরিবেশে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কার্যক্রম একটু পরে আমরা কিন্তু যাওয়ার পর প্রথম যে রাজনৈতিক কার্যক্রম ছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, এটা বিরাজনৈতিক কোনো প্রক্রিয়া দেখেছি। এরপরে আস্তে আস্তে এই পরিবেশটাকে স্বাভাবিক করে আমাদের শুধু রাজনীতি সচেতন করা এবং রাজনৈতিক কার্যক্রম চালু করতে গিয়ে একটা দীর্ঘ সময় আমাদের কেটে গিয়েছে। এখন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5 আগস্টের পূর্বে আমাদের কারোর কোনো অবস্থান ছিল না, আমাদের কোনো নেতাকর্মী কোনোদিন হলে থাকতে পারেনি। তো আপনি এই যে হলের যে প্রায় 1500 প্রতিটা হলে 2000 শিক্ষার্থী, এই শিক্ষার্থীর সাথে কিন্তু আমার এর আগে কোনো পূর্ব পরিচয় ছিল না। হঠাৎ করে গিয়ে একটা নতুন পরিবেশে নতুন করে আমাকে তাদের কাছে পরিচিতি লাভ করতে হয়েছে, এবং সেখানেও কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। এখন আমার নিজেকে চেনানোর জন্য যে সময় বা সুযোগটা দরকার ছিল সেটি কিন্তু আমরা পাইনি, এবং সেই জায়গাটিতে কিন্তু আমি বারবার বলছি যে সেখানে কিন্তু প্রশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে, এবং তারা এই জায়গাটাতে
আমাদের যে সুযোগটা তৈরি করে দেওয়া দরকার ছিল, শুধু আমরা না, আপনি দেখেন এই শিবির কিন্তু 5 আগস্টের পূর্বে বিগত সবসময় তারা কিন্তু হলে অবস্থান করেছিল তাদের পরিচয় লুকিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী কিন্তু তার পরিচয় লুকিয়ে হলে ছিল না। তারা কিন্তু, আমরা কিন্তু রাজপথে এই যে অপরাজনীতি, এই অপরাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই সংগ্রাম চালিয়েছি। সেই লড়াই সংগ্রাম চালাতে গিয়ে আমরা ব্যাপক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু এই পরিবেশটার সাথে কিন্তু আমরা পরিচয়, আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের যে রাজনীতি, সে রাজনীতির পরিচয় ঘটাতে পারেনি। এবং 5 আগস্টের পরে যে সুযোগটা এসেছে, আপনি যদি বলেন যে আমরা যে 1 বছর সময় পেয়েছি, আসলে কিন্তু আমরা 1 বছর সময় পাইনি। আপনি যদি বলেন যে আমাদের যে ইতিবাচক রাজনীতি, সেই ইতিবাচক রাজনীতি বা শিক্ষার্থীদের সাথে আমাদের যে সংযোগ, সেটি আমরা মাত্র 20 দিন সময় পেয়েছি। এবং আপনি দেখবেন যে আমরা যখন আমাদের হল কমিটি ঘোষণা করেছি, তারপরেও কিন্তু একটা মব পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা কিন্তু আমাদের সাংগঠনিক একটু নিয়মিত কার্যক্রম ছিল, কিন্তু সেটাকেও কিভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। তার মানে বোঝা যায় যে পুরো পরিবেশটা এমনভাবে তৈরি করে রাখা হয়েছিল যেখানে ছাত্রদলের পরাজয় নিশ্চিত করা যায়। এক্ষেত্রে আপনাদের ভেতরে, নিজেদের ভেতরে আত্মসমালোচনা অথবা এই, আমি ডাকসু নিয়ে এটি আমার শেষ প্রশ্ন, অথবা আগামী বছরও তো ছাত্র সংসদ নির্বাচন হবে, তো আপনারা কি এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন কিনা এবং আপনাদের যে লুফলসগুলো ছিল সেগুলো আপনারা চিহ্নিত করছেন? এটা অবশ্যই, যেহেতু আমরা নিজেরাই কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছি, এবং আমরা প্রতিশ্রুতি না, আমরা নির্বাচনের 2 দিন আগে আমাদের যারা প্রার্থীরা ছিল তারা কিন্তু একটি শপথ পাঠ করেছিল, এবং আমরা মনে করেছি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে শপথগুলো নিয়েছি আগামী 1 বছর হবে, এই শপথগুলো বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সেটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং আদায় করে নিতে পারি প্রশাসনের কাছ থেকে। সেই লক্ষ্যে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী, তারা এই লক্ষ্যে কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে আত্মসমালোচনার কথায় যদি আসি, অবশ্যই নির্বাচন যেহেতু এরকম একটি ফলাফল এসেছে, যদিও এই ফলাফলটাকে আমরা মনে করছি যে এখানে নির্বাচনে ব্যাপক অসঙ্গতি রয়েছে। এই ফলাফলটা ইতিমধ্যে আপনারা দেখবেন যে এই নির্বাচনে যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, কিন্তু প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর আবেদন করা হয়েছে নির্বাচনের নানান রকম ত্রুটি এবং অসঙ্গতি নিয়ে, বিশেষ করে যে ভোটের যে হারটা, পার্সেন্টেজটা, এটি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এবং ভোটের দিন আপনারা গণমাধ্যমের বরাতেও দেখেছেন নানান ধরনের অসঙ্গতি ছিল, এবং সেখানে অনেকে আশঙ্কা করছে যে এই ভোটে কারচুপি হতে পারে। তো সেই কারচুপি, কেমন কারচুপি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে যাতে এই ভোটটা, যাতে যে বিতর্কগুলো রয়েছে সেই বিতর্কের যাতে অবসান হয়, সে লক্ষ্যে কিন্তু আমাদের প্যানেলের বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে এবং অন্যান্য সকল প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনের দিন ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতির যে তালিকা এবং একই সাথে সিসিটিভি ফুটেজের যে দৃশ্য, সেটি উন্মুক্ত করার কথা বারবার বলা হচ্ছে অনেক প্রার্থীদের পক্ষ থেকে। কেননা ভোটের এই অস্বাভাবিক হার নিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই উপস্থিতিটা আসলে শতভাগ এরকমটা হয়েছে বলে প্রার্থীদের মনে হচ্ছে না। ভোটারদের বাইরের, ভোট কেন্দ্রের বাইরের যে দৃশ্য, ভোটের যে দৃশ্য, ভোটের হারের যে দৃশ্য, সেটি আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তো আমাদের কাছে মনে হয় যে এই নির্বাচনে প্রশাসনিক নানান রকম অসঙ্গতি রয়েছে এবং ফলাফল প্রকাশের পরে কিন্তু গণনাতেও অনেক ভুল রয়েছে। তো সেই ত্রুটিগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা নিজেরাও তাদের ভুলগুলো কিছুটা স্বীকার করেছে, এবং আমাদের কাছে মনে হয় যদি ভোটার উপস্থিতি সেই তালিকা যদি প্রকাশ করে এবং সিসিটিভি ফুটেজ যদি প্রকাশ করে, তাহলে যাদেরকে পরাজয় ঘোষণা করা হয়েছে তারা হয়তো বা আশ্বস্ত হতে পারবে আসলেও কি তারা পরাজয় বরণ করেছে, নাকি তারা কোনো পরিকল্পিত বা নিয়ন্ত্রিত নির্বাচনে তাদেরকে পরাজয় নিশ্চিত করা হয়েছে। এটি নিয়েও কিন্তু এক ধরনের সন্দেহ রয়েছে। সেই জায়গা থেকে আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে আমরা আগামী দিনে কিভাবে শিক্ষার্থীদের কাছে আমরা যে বিষয়গুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম বা তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, যে শপথ আমরা নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের জন্য, সেইগুলো নিয়ে আগামী 1 বছর আমরা কাজ করব। এবং আমাদের কাছে মনে হয় যে শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে তাদের কাছে আমরা যে বিষয়গুলো নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেইগুলো নিয়ে যদি আমরা তাদের দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারি, এবং আমরা যে ইতিবাচক রাজনীতির চর্চা শুরু করেছিলাম 5 আগস্টের পর থেকে, আমরা আশাবাদী যে আগামী ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুবই ইতিবাচক ফলাফল অর্জন করবে। একটু ভিন্ন প্রসঙ্গে যাই, জাতীয় রাজনীতি নিয়ে একটু কথা বলি, যেহেতু আমার প্রোগ্রামটা আমি তরুণদেরকে নিয়েই বেশি প্রাধান্য দেই, তরুণদেরকে। তো
আজকের বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, আপনি জানেন যে অভিন্ন দাবিতে অর্থাৎ পিয়ার পদ্ধতি সহ জুলাই সনদের আইনগত ভিত্তি সহ বেশ কয়েকটি দাবিতে একযোগে বিক্ষোভে নামছে 60টি দল, বিশেষ করে ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে। তা আপনার কাছে কি মনে হয় যে এই যে আন্দোলনটিকে আপনি কিভাবে দেখছেন, যেখানে এটি আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণের যে দীর্ঘদিনের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বা আমরা যারা তরুণ প্রজন্ম যারা বিগত 3টি নির্বাচনে যারা আমাদের ভোট প্রয়োগ করতে পারিনি, সেই আকাঙ্ক্ষার সাথে এই ধরনের আন্দোলন, আমার কাছে এই আন্দোলনটি কোনোভাবে যৌক্তিক মনে হয়নি। যৌক্তিক কেন মনে হয়নি? যে পিআর সিস্টেমটি এই শব্দটার সাথে আমার কাছে বিশ্বাস হয় যে যারা এই আন্দোলনের সাথে জড়িত বা যারা এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের যারা নেতা বা কর্মী আছে এবং মাঠ লেভেলের যারা নেতাকর্মী আছে, এরা ওই হয়তো নামটির সাথে পরিচিত, কিন্তু এটির যে কার্যকারিতা বা এটির যে প্রয়োগ, সেটির সাথে বাংলাদেশের কেউ কিন্তু পরিচিত না। আপনি যদি দেখেন বাংলাদেশের প্রায় যে ভোটার, সেই ভোটারের 80 থেকে 90% ভোটার কিন্তু জানে না যে আসলে পিআরের কার্যকারিতা কী। তো এরকম একটি হঠাৎ করে একটি বিষয়কে সামনে এনে এটি আমাদের কাছে মনে হয়েছে এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার যে এখন যে মানে যে একদম শেষ প্রান্তে আছে, আমাদের কাছে শেষ প্রান্তে কেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচনে। সবাই যখন উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ নিয়ে ব্যাপকভাবে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, ঠিক সেই মুহূর্তে এরকম একটি অযৌক্তিক অবিবেচনামূলক দাবি নিয়ে রাজপথে নামা, এটি এই গণতান্ত্রিক পথকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া বলে আমার কাছে ব্যক্তিগতভাবে একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে এটাই মনে হয়। এবং আমার কাছে মনে হয় না যে এই দাবিটা কোনোভাবেই বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম বা যারা সচেতন নাগরিক কারোর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে। এবং আমরা বিশ্বাস করি যে এটির বিপরীতে গিয়ে বর্তমান নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে এবং জুলাই আগস্টের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে, তারা নির্বাচনের ব্যাপারে যে বদ্ধপরিকর, এবং আমরা মনে করি সেটির মধ্য দিয়ে যথাসময়ে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে এদেশের দীর্ঘ 3টি নির্বাচনে যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি বেছে নেবে। শিপন, আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখলাম যে 5 আগস্টের আগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিল, রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াত অথবা এনসিপি তো পরে হয়েছে গণঅভ্যুত্থানের পরে, তো 5 আগস্টের পরে যে ঐক্যের রাজনীতির কথা আমরা ভাবছিলাম, যে মানে আগে একটা সময় আমরা দেখতাম যে ব্যাশিংয়ের রাজনীতি চলতো, হ্যাঁ, মানুষ ভোট দিতে পারেনি, মানে বলা চলে এক ধরনের স্বৈর শাসনের মধ্য দিয়ে একটা জেনারেশনকে পার করতে হয়েছে। 5 আগস্টের পরে তো রাজনীতির গুণগত কিছু পরিবর্তন দেখার আকাঙ্ক্ষা তাদের ছিল। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো ভেতরে গুণগত পরিবর্তন কাঙ্ক্ষিত অনুযায়ী এসেছে? আমি যদি একেবারে খুব সহজভাবে উত্তর দিই যে যে পরিবর্তনটা আসার দরকার ছিল 5 আগস্টের পরে বা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, আমাদের যারা তরুণ প্রজন্ম, আমাদের মধ্যে যে চেতনা বা আকাঙ্ক্ষা যেটি ছিল, সেটি পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়নি এবং সেটির অনেক ঘাটতি রয়েছে। আপনি দেখবেন যে এখন যেভাবে সমালোচনা করা হচ্ছে, আগে সমালোচনার জবাব দেওয়া হতো একরকম, একদম জবরদস্তিমূলকভাবে। এখন হয় সেই সমালোচনার জবাব জবরদস্তিমূলকভাবে দেয়া না হলেও এমনভাবে দেয়া হচ্ছে, সামাজিকভাবে এমনভাবে হেয় করা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি আসলে কোনো সভ্য সমাজে বা বিগত সময়ে আমরা যে বিষয়গুলোর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম, সেটির সাথে একদমই সাংঘর্ষিক। মানে মুক্ত মত প্রকাশ বা আমার মতামত প্রকাশের ক্ষেত্রে যে ধরনের বাধাগ্রস্ত করা হচ্ছে বুলিংয়ের মাধ্যমে, সাইবার বুলিংয়ের মাধ্যমে, সেটিও কিন্তু এক প্রকার সেই ফ্যাসিবাদের সেই সময়কার যে পরিবেশ, সেটিকেই পুনরাবৃত্তি আগামী দিনে এরকম একটি ফ্যাসিবাদের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। তবে সেই জায়গা থেকে আমরা একটু আশার কথা শোনাতে চাই। আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা তার অঙ্গ সহযোগী যে সকল সংগঠন আছে, আমরা কিন্তু আমাদের অপরাধগুলোকে
আমরা কিন্তু দায় স্বীকার করে নেওয়ার যে মানসিকতা সেটি কিন্তু আমরা গ্রহণ করেছি এবং আমরা মনে করি যে আমার কোনো নেতা বা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং তার লক্ষ্যেই কিন্তু সেই কারণে কিন্তু দেখেন যে বিএনপি কিংবা তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সংগঠন থেকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা একটি গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি এবং সেটি আসলে এই যে আমি আগেও বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন সেই পরিবর্তন ঘটাতে হলে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা খুব অত্যন্ত জরুরি এবং তার জন্য নির্বাচনটা আরও অতীব জরুরি। যত দ্রুত জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আসবে তত দ্রুত জনগণের মধ্যে জবাবদিহিতা তৈরি হবে। জবাবদিহিতা তৈরি হলে আপনি দেখবেন যে এই ধরনের অপরাধের প্রবণতা অনেক কমে যাবে। তখন কিন্তু দায়বদ্ধতা তৈরি হবে। সে দায়বদ্ধতার জায়গা থেকে এই জনগণের সাথে যে সংযোগ তৈরি হবে সেই সংযোগের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তৈরি হবে। তখন এই অপরাজনীতির বিপরীতে সত্যিকার অর্থে রাজনীতির একটি গুণগত পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, সেটি আমরা প্রত্যাশা করি। না, আপনার কথার সাথে আমি কিছু কিছু জায়গায় একমত যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেটি বলছেন আপনি, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে মাঠের রাজনীতির পরিবেশ যতটা না খারাপ তার থেকে 3 গুণ বেশি, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে মনে হতে পারে যে আসলে মাঠে মারামারি হচ্ছে, সব সময় মারামারি লেগেই আছে, কিন্তু আসলে বাস্তবতা সেই জায়গায় নয়। তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এইটাকে আসলে এটা তো নিয়ন্ত্রণ করা যাবে না, অথবা এইটা নিয়ন্ত্রণ করা গণতন্ত্রেরও পরিপন্থী। সেক্ষেত্রে সব দলেরই তো মানে আরও সচেতন হওয়া উচিত যে এইটা তো এইভাবে চলতে থাকলে তো সামনের দিনে আরও সংকট বাড়বে। এটা আসলে আমি যেটি বলছিলাম যে এটা একই সাথে যেমন রাজনৈতিক সচেতনতা জরুরি, সাংগঠনিকভাবে সচেতনতা জরুরি, একই সাথে রাষ্ট্রীয়ভাবেও সচেতন করা জরুরি। আমরা বারবার একটি বিষয় আসলে মানতে চাই না। দেখেন আমরা রাতারাতি একটি পরিবর্তন চাই, কিন্তু আপনি দেখেন যে আমি দীর্ঘদিন যে প্র্যাকটিসের মধ্যে অভ্যাসের মধ্যে ছিলাম সেই অভ্যাসটা কিন্তু রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। এখন আমরা যারা বাংলাদেশের জনগণের যারা 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে যদি তাদেরকে ভাত বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সুস্থ থাকতে পারবে না। এখন আপনি দেখেন আমরা রাজনৈতিকভাবে এমন একটি সংস্কৃতির মধ্য দিয়ে গিয়েছি যেখানে 1.5 দশক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম ছিল, যেখানে মত প্রকাশকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করা হতো, যেখানে ভিন্ন মত মানে তাকে টর্চার করা, তার উপর নির্যাতন নিপীড়ন চালানো। সেই জায়গা থেকে কিছুটা হলেও কিন্তু 5ই আগস্টের পরে আপনি বলবেন যে মাঠের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সেটাই বলছি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভটা কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গিয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যত দ্রুত তার কর্মীদেরকে এই বিষয়ে সচেতন করতে পারবে, একই সাথে আমি যেটি বারবার বলছিলাম যে একটি সাধারণ নির্বাচনের যে ব্যাপারটা আমি বারবার বলছি সেটা হচ্ছে নির্বাচন মানুষের মধ্যে একটা সংযোগ তৈরি করে। ধরুন নেতা, এখানে কিন্তু নেতার কোনো ব্যাপার নাই, এখানে একটা দায়িত্বের জন্য যে এমপি পদপ্রার্থী হবে সে তার আসনের জনগণের দায়িত্ব গ্রহণ করতে চায়। এই যে দায়িত্ব গ্রহণ করার মানসিকতা থেকে জনগণের সাথে তার যে সংযোগ তৈরি হবে সেই সংযোগটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই অপরাধগুলো আস্তে আস্তে কমে যাবে। এই সংযোগ যতদিন না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এই যে পারস্পরিক সহনশীলতার যে রাজনীতি বা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের যে রাজনীতি সেটিও কিন্তু সামাজিকভাবে তৈরি হবে না, এবং এটি যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে এই ধরনের প্রবণতা অনেকটা কমে যাবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির যে অনৈক্য সেটি কি এই ফ্যাসিবাদী শক্তিকে স্পেস করে দিচ্ছে বলে আপনার মনে হয়? স্বাভাবিক, যদি অনৈক্য থাকে, অনৈক্য যারা ফ্যাসিবাদী শক্তি ছিল তারা এর আগে যদি আমি বলি যে তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার একটা বড় কারণ ছিল যে জাতিগতভাবে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি করে রাখা। সেই বিভক্তিটা ঐক্যমত্যের ভিত্তিতে একসাথে আমরা জুলাই আগস্টে কিন্তু আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সকলে কিন্তু রাজপথে নেমে আসতে পেরেছিলাম। তো যেখানে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে রাজপথে নেমে আসতে পেরেছিলাম বলেই এই ফ্যাসিবাদী গোষ্ঠীর পতন নিশ্চিত হয়েছে। ঠিক একইভাবে যদি আমাদের মধ্যে আবার যদি নতুন করে কোনো বিভেদ তৈরি হয়, রাজনৈতিক মতাদর্শ পার্থক্যর বিভেদ একরকম, সেই বিভেদটাকে আমরা যদি দূরত্ব তৈরি করে ফেলি আমাদের ঐক্যমত্যের জায়গায়, মানে আমাদের দেশাত্মবোধের যে জায়গা সেই জায়গাটাতে যদি আমরা বিভক্তি তৈরি করে ফেলি, স্বাভাবিকভাবে সেখানে ফ্যাসিবাদ নতুন করে আবার
সেই সুযোগটা গ্রহণ করবে। কারণ এই ফ্যাসিবাদী একটি বড় গোষ্ঠী, এটা কিন্তু খুব ছোটোখাটো কোনো গোষ্ঠী না। এই সুযোগ গ্রহণ করা গোষ্ঠীটি কিন্তু অনেক বৃহৎ। তো এত বৃহৎ একটা গোষ্ঠীকে মোকাবেলা করতে গেলে আপনার অবশ্যই ঐক্যবদ্ধতা যেরকম জরুরি, এক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোকে সকলের মধ্যে এই সচেতনতার মাধ্যমে যদি আমার কাছে এই জায়গাটাতেও মনে হয় যে যত দ্রুত সম্ভব জনগণের সরকার যত দ্রুত প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদ তত দ্রুত তারা এই অবস্থান তাদের মানে ভিত্তিটা শক্তিশালী করার সুযোগটা তত দ্রুত হারিয়ে ফেলবে। আমরা যত আমাদের মধ্যে জাতীয় বিষয় নিয়ে দূরত্ব তৈরি হবে, ঠিক তত দ্রুত তারা এখানে তাদের এই শক্তিটা আবার নতুন করে আবার সে আগের মতো করে তারা এখানে কায়েম করতে সক্ষম হবে। নির্বাচনের রোডম্যাপ তো দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। এই সরকারের 1 বছরের বেশি সময় পার হয়েছে অন্তর্বর্তী সরকারের, এবং যে সরকার গঠনের পেছনে আসলে সকল রাজনৈতিক দলই একমত হয়ে এই সরকার গঠন করেছিল। এই 1 বছরে আপনি সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি নিজেও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। 1 বছরে যদি আপনি মূল্যায়নের কথা বলেন, শুধু একটি জায়গায় যে এখন পর্যন্ত সরকার, আমি বলছি আপনার রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে আপনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা হিসেবে। জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযাত্রী বা একজন সৈনিক হিসেবে যদি আমি মূল্যায়ন করি, সেটি হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে আমরা লড়াই সংগ্রাম চালিয়েছিলাম বা বাংলাদেশের জনগণ লড়াই সংগ্রাম চালিয়েছিল, সেই জায়গাটাতে একটা দীর্ঘ প্রতীক্ষিত একটা নির্বাচন, সাধারণ নির্বাচন, আমাদের জনপ্রতিনিধি নিশ্চিত করা এই জায়গাটিতে আমার কাছে মনে হয় এখনও সেই জায়গাটিতে সরকার খুবই দূরদর্শিতার সাথে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল সেটি এখন পর্যন্ত করতে পারেনি। এবং এই যে দীর্ঘদিন যারা আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করেছে তাদের বিচারের যে জায়গাটি সেটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। এটি আমাদেরকে ব্যাপকভাবে হতাশার জায়গা তৈরি করে যে এখন পর্যন্ত এই ফ্যাসিবাদী শাসনামলের যারা নির্যাতনকারী গোষ্ঠী তাদের এখনও দৃশ্যমান কোনো বিচার কিন্তু এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি। আর সংস্কারের বিষয়ে যদি একটু বলতেন। সংস্কারের বিষয়ে যেটি আমাদের কাছে মনে হয়েছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি আসলে সাময়িক কোনো সংস্কার সম্ভব না। এটি সমাজের চাহিদা অনুযায়ী পরিবর্তনের সাথে সাথে নানান রকম সংস্কার কিন্তু হয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে। তো মৌলিক যে সংস্কারগুলো দরকার ছিল সেই সংস্কারও খুব বেশি দৃশ্যমান কিন্তু সরকার এখনো করতে পারেনি। তো সেই মৌলিক সংস্কারগুলো করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, সেই প্রক্রিয়াটা আরও দ্রুত সময়ের মধ্যে করা সুযোগ ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, সেটি তারা করতে এক প্রকার ব্যর্থই হয়েছে বলা যায়। এক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায়বদ্ধতা আছে বলে আপনি মনে করেন? আমি যদি বলি যে এই সরকার 1 বছরের কিছু বেশি, 1 মাস হয়েছে, এর ভেতরে একটা বড় সময় এই সরকারকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হয়েছে, সাধারণ মানুষের আন্দোলন, সব ধরনের আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখানে সরকারের একটা দূরদর্শিতার অভাব রয়েছে। আসলে তারা তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি যখন অন্তর্বর্তীকালীন, আমার বুঝতে হবে যে আমার সময় কতটুকু, আমার সেই সময় অনুযায়ী আমার জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু আমার কাজ করা দরকার ছিল। সেই জায়গাটাতে তারা যে বৃহৎ কর্মযজ্ঞে হাত দিয়েছে, আমার কাছে মনে হয় না যে এই সকল পরিসরে তাদের এই কাজ করার প্রয়োজন ছিল। তারা কিছু মৌলিক বিষয়গুলো সংস্কারের মাধ্যমে এই কাজটি তারা একটি জনগণের নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া তাদের প্রয়োজন ছিল। এবং এখানে রাজনৈতিক দলগুলোর কিছু দায়বদ্ধতা তো অবশ্যই রয়েছে। ধরুন আমরা দীর্ঘদিন কোনো রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, নির্বাচিত সরকার চাচ্ছে, একই সাথে আমরা দেখছি যে কিছু রাজনৈতিক দল নির্বাচন কিভাবে পেছানো যায় সেই লক্ষ্যে কাজ করছে। তো এই সার্বিক মিলিয়ে রাজনৈতিক দলগুলোর যেমন কিছু দায়বদ্ধতা রয়েছে, একই সাথে সরকারেরও কিন্তু দূরদর্শিতার অভাব রয়েছে প্রচণ্ড রকম। সব কিছু মিলিয়েই কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি সেটি। সংস্কারের বিষয়ে যে একমত বিএনপি হচ্ছে, এগুলো যদি আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে, সেই একমতের ধারা তারা নির্বাচিত হওয়ার পরও কি বজায় রাখবে? এই ব্যাপারে মানুষ আশ্বস্ত হতে পারে? এই ব্যাপারে আশ্বস্ত করার সব থেকে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখেন
যে এখন যে সংস্কারগুলো নিয়ে একমত বলছেন বা আলোচনা হচ্ছে, এই সংস্কারের কথা বিএনপি তো আরও ৩-৪ বছর আগে বলছে। আমাদের যে ৩১ দফা, সেই ৩১ দফার মাধ্যমে বিএনপি কিন্তু আরও ৩ বছর আগে রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্ব অনুধাবন করে তারা বিএনপি কিন্তু ৩১ দফা প্রণয়ন করেছে। ৩১ দফা জনগণের মধ্যে নিয়ে এসেছে যে আমরা আগামী দিনে ক্ষমতায় গেলে, এবং এটি শুধু বিএনপি করেছে এরকম না, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশকে সত্যিকার অর্থে একটি মানবিক, সাম্য ও মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি কিন্তু এই ৩১ দফা তখন ঘোষণা করেছিল সংস্কারের জন্য। তো বিএনপির যে ৩১ দফা, সেটি তো তারা অনেক আগে থেকেই ঘোষণা করে রেখেছে। এখন সেটির সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু ঐক্যমত প্রতিষ্ঠা হচ্ছে। তো আমরা কিন্তু এটাতে অনেক আগে থেকে বদ্ধপরিকর যে আমরা নির্বাচিত হলে একটি জাতীয় সরকারের মাধ্যমে, জাতীয় সরকার বলতে সকলের সমন্বয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করব। সুতরাং এটি নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার ন্যূনতম কোনো সুযোগ নেই, কারণ এটি আমরা এই ৫ই আগস্ট আসার অনেক আগেই এটি আমরা বলে রেখেছি যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব। আপনি দেখেন যে এখন ঐক্যমত্য এই যে কমিশন, সেই কমিশনের যে সংস্কারের আলোচনাগুলো এসেছে, এই আলোচনাগুলো কিন্তু আমাদের ৩১ দফায় অনেক আগেই বলে দেওয়া। তো আমরা তো সেটা আগেই বলেছি, সুতরাং অবশ্যই আমরা সেটি বাস্তবায়ন করব। সবশেষ একটা বিষয়, আবার আপনি যেহেতু ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম শীর্ষ পদে রয়েছেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন এর মধ্যে এসেছে, অনেক জায়গাতেই এসেছে, আরও পরিবর্তন আনা উচিত কিনা? যেমন সাধারণ শিক্ষার্থীরা কি চায়? সাধারণ শিক্ষার্থীরা চায় যে ছাত্র রাজনীতি হবে ছাত্রদের জন্য, প্রোটোকল ভিত্তিক রাজনীতি হবে না, মানে ভাইতান্ত্রিক রাজনীতি যেটাকে বলা হয়, যে ভাইকে প্রোটোকল দিবে, রাজনৈতিক দলের প্রোগ্রাম হলে সেখানে কর্মীরা যাবে। আমি শুধু এটি ছাত্র দলকে বলছি না, সব ছাত্র সংগঠনগুলো। তা আপনি তো দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছেন, আপনার কাছে কি মনে হয় যে এই পরিবর্তনগুলো আনা খুব কঠিন? আমার কাছে মনে হয় না যে এটি আসলে খুব কঠিন কাজ। ইতিমধ্যে আমরা বিগত সময়গুলোর যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, অনেকগুলো আমরা অবসান ঘটিয়ে নতুন রাজনীতির সূচনা ঘটিয়েছি ক্যাম্পাসগুলোতে, এবং একই সাথে আমার কাছে মনে হয় আগামী দিনে একটি নিড বেসড পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স, চাহিদা ভিত্তিক যে ছাত্র রাজনীতি, অর্থাৎ সেখানে ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের চাহিদার উপর নির্ভর করে। সেখানে এই ভাইতান্ত্রিক বা জবরদস্তিমূলক, নিপীড়নমূলক কোনো রাজনীতি থাকবে না। শিক্ষার্থীরা যে ধরনের মানসিকতা পোষণ করে, তাদের সেই মানসিকতাকে ধারণ করেই, তাদের সেই চাহিদার উপর ভিত্তি করে একটি চাহিদা ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্রণয়নের লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। হয়তো সেটি আমরা বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পারিনি, যেহেতু আমরা সেই সুযোগটি, সময় এবং সুযোগটি পাইনি। তবে আগামী দিনে যে সময়টি আছে, তার মাধ্যমে আমরা সেই শিক্ষার্থীর সেই চাহিদাভিত্তিক রাজনীতিটাকে আমরা আগামী দিনে প্রণয়ন করব, এবং তার মাধ্যমে সত্যিকার অর্থেই ছাত্র রাজনীতির ব্যাপক গুণগত পরিবর্তন হবে, এবং সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং দেশ এবং শিক্ষার্থীদের কল্যাণের লক্ষ্যে তারা কাজ করবে। অসংখ্য ধন্যবাদ শিপন আপনাকে। আমরাও প্রত্যাশা করি ছাত্র রাজনীতির আরও গুণগত পরিবর্তন হোক। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।